শুভেন্দুদা স্বাগতম। বাংলার অন্যতম জনপ্রিয় জননেতা শুভেন্দুদা ওয়েলকাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। সনাতনী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা আজকের বিশিষ্ট অতিথি শুভেন্দু অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমাদের লকেট দিকে সঙ্গে নিয়ে আজকের আমাদের ভারত মাতার চরণে শ্রদ্ধাঞ্জলি সমগ্র দেশবাসী হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে भारत माता की भारत माता की कश्मीर से कन्याकुमारी भारत माता की वंदे 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 मातरम जय श्री राम वंदे मातरम जय श्री राम भारत माता की भारत माता की भारत माता की শুভ সবাই একটু এদিকে ঘুরে ঘুরে সম্রাটকে অনুরোধ করছি সেবা সমিতির কনভেনর মাননীয় সুবীর নাথ মহাশয় একবার জোরে করতালি। দলনেতাকে বরণ করে নেব। এরপর মাননীয় রাজুদা এদিকে সাংসদকে বরণ করে নেবে রুমেলি নাথ ও বেবি তিওয়ারি। এদিকে ঘুরে ঘুরে একটু জায়গা দিতে হবে, একটু জায়গা দিতে হবে। জয় জগন্নাথ। একটু জায়গা দিয়ে, হ্যাঁ একটু জায়গা দিয়ে। আজকে শুধু ভারত মাতা জিন্দাবাদ। সমবেত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী স্বাধীনতা আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য প্রসিদ্ধ জায়গা হুগলি এবং তার প্রাণকেন্দ্র চুঁচুড়ার সমস্ত দেশপ্রেমিক নাগরিকগণকে আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। ভারত মাতা পুজো কমিটি দেশ ও মাতৃকার আরাধনায় গত কয়েক বছরের মতো এবছরও ব্রতী হয়েছে। এই কর্মসূচি যিনি ঋত্বিক সুবীর নাগ সহ তার সমস্ত সতীর্থকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এই রকম একটি সুন্দর অনুষ্ঠান স্বাধীনতার আজাদি কি অমৃত মহোৎসবের দিনে চুঁচুড়াবাসী তথা বঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন লোকপ্রিয় সাংসদ, লোকসভাতে অধিবেশন চলাকালীন যার পারফরমেন্স অত্যন্ত নজর কাড়া, যাকে হুগলি এলাকায় কাজ করতে দেওয়ার সময় প্রতি পদে পদে এই রাজ্যের রাজনীতি সর্বস্ব সরকার বাধা দেন, তারপরেও তিনি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন। সম্মানীয় লকেট চট্টোপাধ্যায় মহোদয়া। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবী দীপাঞ্জন গুহ মহোদয়, বিশিষ্ট সমাজসেবী তুষার মজুমদার মহোদয়,
বিশিষ্ট বিধায়ক এবং বিশিষ্ট লোককবি, উদ্বাস্তু আন্দোলনের নেতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্ত্র শিষ্য, সম্মানীয় আমাদের হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মহোদয়, আমাদের তরুণ সন্ন্যাসী অম্বিকানন্দজি এবং চুচুড়ার জগন্নাথ বাড়ি থেকে আগত জগন্নাথ বাড়ির পুরোহিত মহোদয় রাজু দাস, আমি সকলকে সনাতনী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা সবাই স্বামী বিবেকানন্দের অনুগামী, অনুরাগী। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে আমাদের সনাতন হিন্দু ধর্মকে, ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের তার আধ্যাত্মিক চেতনায় মুগ্ধ হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল, ভগিনী নিবেদিতা নামে যাকে আমরা চিনি, তিনি কলকাতায় ছুটে এসেছিলেন। ভগিনী নিবেদিতা একটি ইংরেজিতে বই লিখে গেছেন, বইটার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। সেই বইয়ের মূল বিষয় ছিল যে আমার গুরুদেব, তার চোখে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী কে ছিলেন? আরাধ্য দেবী ছিলেন আমার ভারত মাতা। তাই ভারত মাতাকে বন্দন পূজন না করলে কোনো পুজোই সিদ্ধি লাভ করতে পারে না। সনাতন সংস্কৃতি আর অখণ্ড ভারত এর পৃথিবীর সবচেয়ে আদি এবং প্রাচীন ইতিহাস। আমাদের দেশ কোথায় আফগানিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে মিয়ানমার, পাকিস্তান, চীনের তিব্বতের একটা অংশ, নেপাল, বাংলাদেশ, এত বড় ভারতবর্ষ ছিল। ধর্মীয় কারণে মোগল সাম্রাজ্যের বারে বারে হানাতে কখনো আলাউদ্দিন খিলজি, কখনো আফজল খাঁ, কখনো সেই আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব থেকে শুরু করে এরা আমাদের দেশকে খণ্ডিত খণ্ডিত করেছে। গান্ধারীর নাম আফগানিস্তানে খুঁজলে আপনি পাবেন। হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছিল, তাই হিন্দুকুশ বলে একটা জায়গা তৈরি হয়েছিল। আজকে সেই জায়গায় আমাদের যে খণ্ডিত ভারত, এই ভারতকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের দেশের অবস্থা আফগানিস্তানের মতো হবে, ইউক্রেনের মতো হবে। আফগানিস্তান থেকে আমেরিকার সেনাবাহিনী চলে গেল, তালিবানরা ক্ষমতা দখল করলো। তালিবানরা এসেই বলল, ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা শিখ ছিলেন, যারা জৈন ছিলেন, যারা হিন্দু ছিলেন, যারা ধর্ম ছাড়তে চাইলেন না, তারা মোদিজির পাঠানো দেবী শক্তি এয়ারফোর্সের প্লেনে দিল্লিতে এলেন। ভারত তাদের স্থায়ী নাগরিকত্বের অধিকার দিল। ঠিক একইভাবে ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন, তাই ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলো। ইউক্রেনের 60 লক্ষ লোক পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিল। তাই ভারত মাতা যদি শক্তিশালী না থাকে, আমাদের সনাতন সংস্কৃতিরও শক্তিশালী থাকতে পারে না। তাই গীতা, ভারত মাতা, সনাতন আর ভারতবর্ষ এই এক সূত্রে গঠিত। একে রক্ষা করার কাজ প্রত্যেকটা ভারত মাতার সুনাগরিকের। যারা মা ভারতীর পুজো আমরা করব,
দেশের সেবা করব, বন্দে মাতরম সঞ্জীবনী মন্ত্র দিয়ে যাদের সকাল শুরু হবে তারাই একমাত্র আগামী দিনে দেশকে শক্তিশালী করতে হবে। তাই গীতাতে বলা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম যদি রক্ষা না হয় অন্য কিছু রক্ষা হতে পারে না। আজকে কাশ্মীরের ডাল লেকের পাশ দিয়ে মহামহিম রাজ্যপাল মহোদয়ের নেতৃত্বে সেখানে তিরঙ্গা যাত্রা হয়। আজকে কাশ্মীরের স্কুলগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েরা তারাও সারে জানাসে আচ্ছা গান করে তিরঙ্গা পতাকা তুলছে। কারণ কাশ্মীর ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, মুফতি মোহাম্মদ সৈয়দ বা মেহবুবা শহীদের হাতে নেই, মোদিজির হাতে আছে, রাষ্ট্রপতি শাসনে আছে। আর লজ্জা লাগে, আমি নন্দীগ্রামের বিধায়ক, তিরঙ্গা যাত্রা করতে রাস্তায় নামলে পুলিশ অবরোধ করে আটকায়, বলে অনুমোদন কোথায়? আমি বলি তিরঙ্গা যাত্রা করার অনুমোদন বাংলায় লাগে। এই বাংলা কি দেখে যেতে চেয়েছিলেন বিনয় বাদল দীনেশ? এই বাংলা কি নেতাজি সুভাষচন্দ্র বসুকে জন্ম দিয়েছে? এই বাংলায় কি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু 1908-এর 11ই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন? এই বাংলায় কি ভারত ছাড়ো আন্দোলনের 1942-এর 29 সেপ্টেম্বর মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে দেশের জন্য আত্মবলিদান করেছেন? এই বাংলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বেহালায় দাঁড়িয়ে বলেন, তুই কে রে প্রধানমন্ত্রী? 13 তারিখ থেকে তোর কথাতে ঝান্ডা তুলতে হবে, তুই কে? এই বাংলা। তাই আপনাদের বলি, রাজনীতির কথা বলতে আসেনি আমি, আপনাদের আশীর্বাদ দূর থেকে ছিল। তাতেই নন্দীগ্রামে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছি আমি এখানে তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু, বিজেপির হিন্দুদের কাছে বলবো, এক যদি না হতে পারেন, বাংলাদেশে গত বছর অষ্টমীর দিন দুর্গা মায়ের বিসর্জন হয়েছে, আপনাদেরও বিসর্জন দিতে হবে 2031-এ। এরা যদি থাকে মহালয়ার দিন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। তাই একটি রাষ্ট্রবাদী সরকার, যে সরকার গুজরাটের মতো ক্লাস 1 থেকে গীতা পাঠের ব্যবস্থা করবে, যে সরকার সংস্কৃত টোলগুলোর পুনরুজ্জীবন করবে, যে সরকার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের প্রাচীন ভাষাকে আরো জাগ্রত করবে, যে সরকার তারকেশ্বর, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, কোচবিহারের মদন মোহন জিউর মতো অসংখ্য ইতিহাসের সাক্ষী থাকা জায়গাগুলিকে কেদারধাম, বদ্রীধামের মতো, কাশী বিশ্বনাথের মতো, অযোধ্যার ফৈজাবাদের মতো, সোমনাথ মন্দিরের মতো নবরূপে সজ্জিত করবে, আমাদের কালচার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে, সেই সরকারকে আনার শপথ নিয়েই আপনাদের কাজ করতে হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে এই ভারত মাতা পুজো কমিটি আরো 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 বেশি করে মানব সেবায় নিজেকে উৎসর্গিত করুক। যে কথা স্বামী বিবেকানন্দ বলে গেছে, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে, গৌমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রথম কথা হচ্ছে
মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজাদি কি অমৃত মহোৎসব তাকে কলুষিত করেছেন কালকে প্রাক স্বাধীনতার দিবসের সন্ধ্যার প্রোগ্রামে গিয়ে, সেখানে ভারতরত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস চর্চিত হয়নি। সেখানে বিনয় বাদল দীনেশ বা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার তাদের ইতিহাস সম্পর্কে আলোচনা করেননি। তিনি মাগুর মাছ বেচতে বেচতে একটা নামকরা গুন্ডা, কয়েক হাজার কোটি টাকার মালিক, কেষ্ট বৃত্তান্ত শুনিয়েছেন। এবং সেখানে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন পা ধরতে, সেই প্রধানমন্ত্রীকে বলেছেন, তুই কে রে, তোর কথায় 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? এবং এই মুখ্যমন্ত্রী সরাসরি কোর্টের নির্দেশে তদন্ত করা এজেন্সির বিরুদ্ধে মানুষকে বা তার দলের সমর্থকদের রাস্তায় নামার কথা বলে কার্যত বিচার ব্যবস্থা এবং সাংবিধানিকভাবে সৃষ্টি হওয়া ইডি, সিবিআই, এনআইএ বা তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে পশ্চিমবাংলার শাসক দলের ক্যাডারদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলেছেন। এবং খেলা হবে মানেই নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের কথা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকেই বিকেলবেলা জাতীয় পতাকা তোলার অপরাধে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক এবং পুরুলিয়া বাঁকুড়া বিভাগের যিনি দায়িত্বে আছেন অনুপম মল্লিক, বাগনানে তার বাড়িতে ঢুকে তাকে রক্তাক্ত করেছে তৃণমূলের জিহাদিরা। খেলা হবে মানেই হচ্ছে এটা। খেলা হবে মানেই তেরঙ্গা যাত্রা আটকে দেওয়া। খেলা হবে মানেই পশ্চিমবাংলায় মগরাহাট পশ্চিমের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মানস সাহার খুনের ইতিহাসকে আবার স্মরণ করিয়ে দেওয়া। খেলা হবে মানেই লক্ষাধিক হিন্দুকে ঘরছাড়া করা। খেলা হবে মানেই পশ্চিমবাংলার মানুষকে আসামে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হওয়া। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর খেলা হওয়া। মুখ্যমন্ত্রী বলছেন স্বপ্নের ভারত তৈরি করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের স্বপ্নের ভারতবর্ষে উনি হরিদাসকে ভারতবর্ষের তিনি যখন সামরিক বাহিনী জাতীয় সড়কগুলিতে পণ্যবাহী গাড়ির গণনা করেন, তিনি নবান্নতে সারা রাত্রি অবস্থান করেন, বলেন আর্মি অবৈধ কাজ করছে। যখন অবন্তিপুরার ঘটনার পরে যখন ভারতের এয়ারফোর্স পাকিস্তানের ভিতরে গিয়ে বোমা নিক্ষেপ করে, তখন নবান্নর গেটে দাঁড়িয়ে তিনি বলেন যে পাকিস্তানের ভিতরে যে বোম ফেলা হয়েছে তার প্রমাণ কোথায়? এই মুখ্যমন্ত্রী বিএসএফকে বলেন এরা নারী ধর্ষণ করে, যারা দিনরাত দাঁড়িয়ে থাকেন বর্ডারে। এই মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে একটা ক্যাপিটাল কেন, ভারতে দিল্লি একা কেন ক্যাপিটাল হবে, 4টে ক্যাপিটাল দরকার। এই মুখ্যমন্ত্রীর হাতে আদর্শ ভারত কিভাবে তৈরি হতে হয় অপা সিন্ডিকেট দেখেই সবাই বুঝতে পারছে। তাই আজকে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার এই লজ্জা তিনি তার বক্তব্যেও নাম না করে উল্লেখ করেছেন। বলেছেন গরিবরা বাড়ি আশ্রয়ের জন্য বাড়ি খুঁজছে, আর নেতারা টাকা রাখার জন্য বাড়ি সংগ্রহ করছে। এটা কাকে বলেছেন? এবং যাদের কাছ থেকে
এই ধরনের বিপুল পরিমাণে অর্থ পাওয়া যাচ্ছে, এই স্বাধীন রাষ্ট্রের কিছু নেতা নেত্রী তারা তাদেরকে সমর্থন করছেন। তাই প্রধানমন্ত্রীর আজকে স্পষ্ট বক্তব্য, প্রভাবশালীদেরও আমাদের সরকার রিয়াত করবে না। আজকে বিধায়ক, আমাদের চুচুড়া বিধায়ক ধোলাই পেটাই হবে, মুখ্যমন্ত্রী বা ভাইপোর নামে কোনো কথা বললে তাতে ধোলাই পেটাই হবে, এবং এমনকি কল্যাণ ব্যানার্জিও বলেছে বদলা চাই। একটা ট্রেন চলছে, এটা কেন হইবে? এই যে ভাষার সামনে পঞ্চায়েত ইলেকশন, এটা কি একটা হুমকি, প্রচ্ছন্ন হুমকি? এটার কারণ হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং বিচার ব্যবস্থা পশ্চিমবাংলার দুর্নীতি উপড়ে ফেলার জন্য সক্রিয় হয়েছে। আর সাথে সাথে সাংবিধানিক তদন্তকারী সংস্থাগুলি চেপে ধরেছে। এদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেআইনি সম্পদ উদ্ধার হচ্ছে, একাধিক বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে, গোটা রাজ্য জুড়ে সিন্ডিকেটের হদিশ মিলছে। তাই এরা বুঝেছে যে পদ্ধতিতে এরা রাজনীতি করে এসেছে বা কামাই করে এসেছে এটা আর চলবে না, অস্তিত্ব বিলোপ হবে। তাই একমাত্র রাস্তা হচ্ছে চড়াম আর উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে আছে, অনুব্রত বা কেষ্টর ভাষাতেই রাজনীতিটা করা। তাই এসব কথা বলছে। কিন্তু শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টি 15 মাসের সরকারকে যেভাবে বিধানসভার ভিতরে এবং বাইরে সর্বস্তরের ইস্যুতে আমরা যেভাবে চেপে ধরেছি, তাই এই সরকারের সময় মানে ডেজ আর নাম্বার, এই সরকার আর বেশি দিন এরা চালাতে পারবে না। তার মূল 3টে কারণ। একটা হচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গ সরকার দান খয়রাতি করতে গিয়ে ঋণ নিতে নিতে দেউলিয়া হয়ে গেছে। 2023-এর 31 মার্চ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে 5,62,000 কোটি টাকাতে। মমতা ব্যানার্জি কিছুদিন ধরেই বলছেন আবাস যোজনা, সড়ক যোজনা কেন্দ্র টাকা না দিলে ঋণ নিয়ে করব। আপনি শুনে রাখুন, হাটকোর কাছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার 5,000 কোটি টাকা ঋণ চেয়েছে। আমি অপোজিশন লিডার হিসেবে হাটকোর কাছে আপত্তি করব যাতে এই দেউলিয়া সরকারকে তারা সব লোন না দেন। অর্থাৎ এই সরকার দেউলিয়া। 23,000 কোটি টাকা কর্মচারীদের বকেয়া মিটাতে হবে ডিএ, সেই জন্য হাইকোর্টের আদেশ না মেনে আবার আপিলে যাচ্ছে। এক হচ্ছে ইনসলভেন্ট সরকার, দেউলিয়া আর্থিকভাবে। 2 হচ্ছে আপনার করাপশান একেবারে 100 দিনের কাজ থেকে শুরু করে সর্বস্তরে যেভাবে করাপশান চলছে, এই করাপশানের ফলে এই সরকার গোটা ভারতবর্ষে একটা সবচেয়ে টেন্টেড গভর্নমেন্ট হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে। আর থার্ড হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এই রাজ্যে একেবারে তলানিতে গেছে। শুধুমাত্র পোস্টপোল ভায়োলেন্সে, পলিটিক্যাল ভায়োলেন্স নয়, হাঁসখালি থেকে ময়নাগুড়ি থেকে শুরু করে মহিলা নির্যাতন, রামপুরহাটের বাগডুই থেকে শুরু করে আপনার জেনোসাইড লাইট মানে মাস কিলিং এই রাজ্যে গত 12-14 মাসের মধ্যে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করেছে, যেভাবে পুলিশ কেবলমাত্র তোলার কাজে, বিজেপির সাংসদ বিধায়ক নেতাদের আটকানোর কাজে আর পিসি ভাইপোকে প্রোটেকশন দেওয়ার কাজে ব্যস্ত, সেই কারণেই 3টে কারণেই এই সরকার আর বেশি দিন চলতে পারে না। ডিসেম্বর মাসের পরে এর ন্যাচারাল ডেথ হবে, স্বাভাবিক মৃত্যু হবে। এর জন্য কোনো সাংবিধানিক অস্ত্রের প্রয়োগ লাগবে না এবং 24-এ একসঙ্গে লোকসভা আর বিধানসভার। সৌগত রায় বলছেন 26 পর্যন্ত আমাদের সরকার চলবে। সৌগত রায় কালকে বলেছেন 26 পর্যন্ত আমাদের সরকার চলবে। উনার সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। উনি একটা সময় আমার হাত পা ধরেছিলেন 2020 সালের 1 ডিসেম্বর। তখন শুভেন্দু সাদা ছিল,
এখন মমতা ব্যানার্জি কালকে বেহালায় অনেক কথা আমাকে নিয়ে 20 মিনিট ব্যয় করেছেন, আমি ঠিক সময়ে উত্তর দিয়ে দেবো। কালকে একটা কবিতা দিয়ে উত্তর দিয়েছি, আস্তে আস্তে উত্তর দিয়ে দেবো। তা সৌগতবাবু নিজে রিগিং করে জিতেছিলেন। আপনারা জানেন 77 সালে কংগ্রেস 3টে সিট জিতেছিল পশ্চিমবাংলায় লোকসভায়, একটা দমদম, একটা ব্যারাকপুর, একটা বসিরহাট। 3টেই রিগিং করে জিতেছিলেন এবং তিনি প্রথম জিতে গিয়েই ইন্দিরা গান্ধীর গ্রেপ্তারের কথা বলেছিলেন, ইন্দিরা গান্ধীর প্রতীকে জিতে। তারপরে চরণ সিংয়ের সঙ্গে গেছিলেন। এই সৌগতবাবু 98 সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং হাজরা মোড়ে সভা করে উনি যে মালিকের হয়ে গলা পাঠাচ্ছেন, যে মালিককে নন্দীগ্রামে আমি 1956 ভোটে হারিয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি, সেই মালিকের পিতৃ পরিচয় জানতে চেয়েছিলেন এই সৌগত রায়। অতএব সৌগত রায় একটু কম কথা বলুন। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছিলেন, আমি বলেছি ভুবনেশ্বরে মেডিকেল গ্রাউন্ডে বেল পেয়েছেন রোজভ্যালিতে। সিবিআই কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না, বেল ক্যান্সেলেশনের জন্য যাচ্ছে না, কন্ডিশনাল ছিল। তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আর কোনো শব্দ নেই। সৌগতবাবু বেশি কথা বললে এরপরে যে বোম স্টকে আছে ফাটাবো, তারপরে আর কোনো কথা বলবেন না।